প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামাতের পরিকল্পনা, কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। চট্টগ্রামে আনোয়ারায় বাণিজ্য ও মিরেশ্বরে সামরিক শিল্পজোন গঠনে সরকারের অনুমোদন, 6 প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার, ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি, সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়াই গণ্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি। রাহুলের রিপোর্ট। পুরোদমে চলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার কাজ। সিলেট বিভাগের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। কিছু নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা। নোয়াখালীর হাতে উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা কি বলেন তো? ধানের শীষকে জয়যুক্ত করা। ধানের শীষকে কবে জয়যুক্ত করবেন? কবে? 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে
আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। সুন্দর দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই। আগামী নির্বাচনে যুব সমাজ দাঁড়িপাল্লার পক্ষে থাকবে উল্লেখ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের মধ্যে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামাত। জামাতের আমির বলেন, নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সোমবার ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় পর্বের প্রথম দিনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের জনসভায় বক্তব্য রাখেন জামাতের আমির। তাফহিমুল ইসলামের রিপোর্ট। একদিন বিরতি দিয়ে ঢাকার বাইরে দ্বিতীয় ধাপের নির্বাচনী জনসভা কুষ্টিয়ায়। শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কুষ্টিয়ার 6 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নারী পুরুষ সহ লাখো মানুষ। জনসভার প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়ার স্থানীয় নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন 11 দলীয় জোটের নেতারা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা, বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু, কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা, বিশেষায়িত 64 জেলায় 64টি হাসপাতাল এবং বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। তারা বলছেন, এসব প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, তা বাস্তবায়নযোগ্য। কুষ্টিয়ার জনসভা শেষে জামায়াতে ইসলামীর আমির যোগ দেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জনসভায়। ডাক্তার শফিকুর রহমান পৌঁছানোর আগেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে চুয়াডাঙ্গার টাউন হল মাঠে। এ সময় নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। গণভোটে হ্যাঁ এর পক্ষেও ভোট চান জামাতের আমির। কেরুয়া কোম্পানির সুগার মিল, বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। চুরি চামারি বন্ধ করে দেব, লুটপাট বন্ধ হয়ে যাবে। কোন অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না। লুটপাট চুরি চামারি যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গুলো জীবন পেয়ে যাবে। এরপর ঝিনাইদহের জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। উজির আলী স্কুল মাঠে লাখো জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঝিনাইদহ। নির্বাচিত হলে কি করতে চান সে বার্তা দিতে চেষ্টার কোনো কমতি রাখছেন না প্রার্থীরা। প্রচার লড়াইয়ে এগিয়ে থাকতে চান, নানা কৌশলে ভোটারদের সামনে হাজির হচ্ছেন তারা। ঢাকার আসনগুলো ঘুরে দেখা যাচ্ছে ভোটের সময় যত এগিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততাও ততই বাড়ছে। বিরামহীন প্রচারণা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে ভোটের আহ্বান। শব্দযন্ত্র ব্যবহার করে নানা কৌশলে নাগরিকদের নজর কাড়তে চাইছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রতিশ্রুতির ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। দলীয় প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। লিফলেট বিতরণ, মতবিনিময় সভা করে ভোটারদের সামনে নিজেদের বার্তা তুলে ধরছেন তারা। নির্বাচনী মিছিলে রাতেও রাজধানীর রাস্তা সরব করে তুলছেন প্রার্থীদের সমর্থকরা। লুথুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 20 বছর পর নির্বাচনী সফরে ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রিপোর্টটির জন্য আমরা অপেক্ষা করছি। রিপোর্টটি আমরা কিছুক্ষণ পরে প্রচার করব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে জমজমাট প্রচার, উঠান বৈঠক, জনসভা ও সমাবেশ সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েও ভোট চাইছেন তারা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে বগুড়া ৬ আসন। বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই আসন থেকে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক জিয়ার আসন্ন বগুড়া সফর কেন্দ্র করে সমাবেশস্থল পরিদর্শন করেছেন জেলার বিএনপি নেতারা। চাঁদপুর ৩ আসনে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচি চালিয়েছেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদউদ্দিন আহমেদ মানিক। গাজীপুর ৩-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রচার চালান সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান মিলন। লক্ষ্মীপুর সদর ৩ আসনে বিএনপি জামায়াত সহ প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জনসংযোগে অংশ নেন। দাঁড়িপাল্লা প্রতীকে প্রচার চালান ডক্টর রেজাউল করিম। নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, একটা গোষ্ঠী যারা অপপ্রচার করছে নির্বাচনকে কেন্দ্র করে, তাদের বিরুদ্ধে এদেশের মানুষ ধানের শীষ, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে তারা জয়লাভ করাবে। আসনটিতে জামাতে ইসলামের প্রার্থীও দিনভর প্রচার চালিয়েছেন। নোয়াখালীর ৩ বেগমগঞ্জ সংসদীয় আসন থেকে জামাতে ইসলামের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন নির্বাচনী সমাবেশে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। রাজশাহীর ৬টি আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বাঁধটা আমাদের প্রাধিকারে ১ নম্বরে থাকবে, যে বাঁধ তৈরি করে আমাদের শহর রক্ষা করতে হবে। সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায়, বিশেষ করে যারা কৃষক, তাদের এই যে সমস্যাগুলো, এগুলো সব সমস্যার সমাধান করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। প্রচারে ব্যস্ত সিরাজগঞ্জ ১ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আধুনিক মানবিক গাজীপুর গড়ার জন্যে জনগণ এবার জামাত ইসলামীকে বেছে নিয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে বলে আমাকে আশ্বস্ত করেছে। সিলেট ৩ আসনে ধানের শীষের ভোট চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। যতই ষড়যন্ত্র করুক দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আগামীতে বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করছে। যে আমি কথা দিলে কথা রাখবো ইনশাল্লাহ, এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ভোলা ১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। ভোলা ৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নির্বাচনী মহিলা সমাবেশে বক্তব্য দেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই খেলোয়াড়দের যাতে অর্থনৈতিক সংকটে পড়তে না হয়, পেশাগত নিশ্চয়তার জন্য বিএনপি সরকার দিবে। টাঙ্গাইল ৭ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচনী প্রচারে অংশ নেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী সফরে ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাজনৈতিক দিক থেকে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান। দেশের সব দলের শীর্ষ নেতাদের পদচিহ্ন পড়েছে এই মাঠে। এই মাঠেই মঙ্গলবার জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৫ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সফরের ২০ বছর পর তারেক রহমানের এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। চলছে বিএনপির অঙ্গ সংগঠনের শুভেচ্ছা মিছিল, হয়েছে বিভাগীয় প্রস্তুতি সভা। তারেক রহমানের সফরে এ অঞ্চলের বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে উপলক্ষে সবাই একত্রিতভাবে এক হয়ে ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে সবাই কাজ করা শুরু করে দেবে। আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, তার কাছে সেই উচ্ছ্বাসই প্রকাশ পায় আসলে চেয়ারম্যানের কাছে এই দেশের মানুষের
অনেক প্রত্যাশা। সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমাদের আছে। আমরা এটি শুধু বিএনপির সমাবেশ থাকবে আমরা এটি মনে করি না, এটি ময়মনসিংহবাসীর সমাবেশ হয়ে যাবে, সকল শ্রেণী পেশা ধর্মের মানুষের সমাবেশ হয়ে যাবে। মঙ্গলবার দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে জনসভায় ময়মনসিংহ বিভাগের প্রার্থী ও জনগণের কথা শুনবেন বিএনপির চেয়ারম্যান। আমাদের 24টি আসনের সমস্ত আসনের প্রার্থীরা তাদের গণমানুষকে নিয়ে এই সার্কিট হাউসে আসবেন এবং ওনার কথা শুনবেন। নির্বাচনের আচরণ বিধি মেনেই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তারেক রহমানের সফর ঘিরে ময়মনসিংহে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পোস্টাল ব্যালটে ভোটের কারণে এবার ভোট গণনার সময় বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো তথ্য গোপন করে নির্বাচনী বৈতরণী পার হলেও ভোটের পর প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি। ওবেদুর রশিদের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার সকাল থেকে দেশের ভেতরে বিভিন্ন এলাকায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছাচ্ছে সেটার উপরে নির্ভর করছে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না কমিশন। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিকেলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। ঢাকায় সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনী গৌরব উজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় আসন্ন নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এবারে অন্যান্য সংবাদ। চট্টগ্রামের আনোয়ারায় বাণিজ্য এলাকা এবং মিরসরাইতে সামরিক শিল্প এলাকা করতে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী বৈঠকে এই নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিনিয়োগ ও শিল্প বিষয়ে 6টি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস IPA এর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নীতি নির্ধারণী নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে 650 একর জমিতে গড়ে তোলা হবে বাণিজ্য অঞ্চল, যা দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেবে। আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। এটাকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা, বিধিমালায় পরিবর্তন আনতে হবে। এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। আশিক চৌধুরী বলেন, 850 একর জমিতে সামরিক শিল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে সরকার। সামরিক
অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। আমাদের নিজেদের সক্ষমতা, সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই সেটআপটা দরকার। তিনি জানান, প্রবাসীরা বিনিয়োগ এনে দিলে মোট বিনিয়োগের 1% প্রণোদনা দেয়া হবে। তবে সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। অপর 2 আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আখতারুল ইসলাম। রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ 5 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। জুলাই আগস্টে বিক্ষোভকারীদের দমনে মারণাস্ত্র ব্যবহার করা হয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। মাজহার হক মান্নার রিপোর্ট। গণঅভ্যুত্থানে চানখারপুলে আলোচিত আনাস ও শেখ জুনায়েদ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল। আদালতে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দুপুর 11:50 রায় ঘোষণা শুরু হয়। প্রথমেই মামলার বিষয়ে পর্যবেক্ষণ দেন আদালত। Protester students and public were proceeding towards Chankharpul area and then fired upon them by lethal weapons, causing many of the protesters severely injured and death to 6 of them. প্রায় 2 ঘন্টা ধরে দেওয়া রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল 1। DMP Commissioner Habibur Rahman, Joint Commissioner Sudip Kumar Chakraborty and Additional Deputy Commissioner of Police Shah Alam MD Akhtarul Islam absconding. Each of them is hereby awarded a single sentence of death. Assistant Police Commissioner MD Imrul, 6 years. Accused Inspector MD Arshad Hussain, 4 years. Accused Constable MD Suzan Hussain Imon MD Nasirul Islam in custody for 3 years for all the offences together. আইন অনুযায়ী ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন আসামিরা। তবে পলাতক আসামিদের আবেদন করতে হলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দেবে 100 কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য, গবাদি প্রাণী ও পোলট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কৃষির উপখাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাতের হিসেবে। ফসল কৃষিতে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি ছিল দীর্ঘদিনের। আমরা যখন শ্যালো ব্যবহার করি বৈদ্যুতিক চালিত, কোনো ছাড় তো থাকেই না, উপরন্ত ব্যবসায়িক হারে বিল নেওয়া হয় সেখান থেকে। ইলেকট্রিক মিটারটা ছিল কৃষি মিটার, 2 টাকা করে ইউনিট নিত, এটা এখন বাণিজ্যিক করে দিয়েছে 10 টাকা মিটার। প্রান্তিক পর্যায়ে মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদি পশু ও পোলট্রি খামারের উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট।
প্রাণী ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতায় প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় ৳2.60 ভর্তুকি পাবে। 4টি ক্ষেত্রে এটা দিয়েছে, সেটা হলো পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, 2 নম্বর হলো ফিশ ফিড তৈরি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক এবং মিষ্টি, পনির, ঘি, মাখন, চকলেট যারা উৎপাদন করবে তাদের এই বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়। যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিংয়ে যেতে হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রান্তিক খামারিদের জন্য তা হবে বড় স্বস্তি, যার সুফল পৌঁছবে ভোক্তা পর্যায়েও। শাইখ সিরাজ, চ্যানেল আই। মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও এসফোর্সের প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর কয়েক বছর আগে তিনি চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন বিশেষ প্রতিনিধি পরাগ আজিম। দেখুন সেই সাক্ষাৎকার নিয়ে একটি রিপোর্ট। পুরো নাম কাজী মোহাম্মদ শফিউল্লাহ, সংক্ষেপে KM শফিউল্লাহ। মহান মুক্তিযুদ্ধের এসফোর্সের প্রধান KM শফিউল্লাহ 3 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবেও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1971 সালের 25শে মার্চের কালরাতে গণহত্যা শুরুর আগে থেকেই পাকিস্তানিরা বাঙালি সেনাদের নিরস্ত্র করার পরিকল্পনা করে। তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান KM শফিউল্লাহ। তাঁর নেতৃত্বে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম, তার সাথে এক কমিউনিস্ট সৈন্য, প্রত্যেকের সাথে অটোমেটিক ওয়েপন। আমি তখন গেটের সামনে দাঁড়ানো। পরবর্তীতে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করতে 1971-এর 10ই জুলাই 3টি ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এসফোর্সের প্রধান করা হয় KM শফিউল্লাহকে। আমরা তো শুধু গরিলা যুদ্ধ করেই যুদ্ধ জয় করতে পারবো না। কনভেনশনাল ফোর্স করতে গিয়ে আমাদের এই ব্রিগেড গঠন করতে হবে। 3টা ব্রিগেড, একটা ব্রিগেডের নাম তার অধিনায়কের নামকে দিয়ে। 3 নম্বর সেক্টরের অধীনে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশ নেন KM শফিউল্লাহ। এর মধ্যে অন্যতম হবিগঞ্জের মাধবপুরের কাছে ইসলামপুরের যুদ্ধ, যেখানে তিনি নিশ্চিত প্রাণহানির আশঙ্কা জেনেও পালিয়ে যাননি। আমার যে বডিগার্ড, সে গুলি করতে গিয়ে একবার আমি ব্যারেলের সামনে, একবার ও ব্যারেলের সামনে। তখন আমি এক পর্যায়ে আমার ডান হাঁটু দিয়ে তার গ্রহণে মারছে বলে তার হাত খুলে গেছে। তা আমি মারছি পরে সে পুড়ে গেছে। 16ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণের সময় KM শফিউল্লাহ ছিলেন পাশেই। পাকিস্তান বাহিনীর প্রধান নিয়াজির স্বাক্ষরের ভুলও ধরিয়ে দিয়েছিলেন তিনি। সে সাইন করে ফেরত দিছে পরে আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার। নিয়াজিকে বলল যে কমপ্লিটেড। অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর KM শফিউল্লাহকে বীর উত্তম উপাধি দেওয়া হয়। 1972 সালের 5ই এপ্রিল বাংলাদেশের সেনাপ্রধান করা হয় তাকে। পরবর্তীতে কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আমাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতির পরে দেখবেন। শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে 18 জনের মৃত্যু। প্রতিদিনই ঘটছে শত শত সড়ক দুর্ঘটনা, 10,000-এরও বেশি ফ্লাইট বাতিল। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঞ্চয়পত্র কেনা সর্বোচ্চ সীমা উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। ঢাকায় একটি আলোচনায় অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার বলেন, যেহেতু সঞ্চয়পত্রের সুদ হার এখন সরকারের ট্রেজারি বন্ডের কাছাকাছি, কাজেই কোনো বাধা নিষেধ রাখার দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, সঞ্চয়পত্রের বাজার 5 থেকে 6 লাখ কোটি টাকা। এটি শেয়ার বাজারের মতো বেচা কেনার ব্যবস্থা করা দরকার। কিছু কিছু ব্যাংকের স্টাফদের পেনশন তহবিলের টাকাও লুট হয়েছে বলে জানান তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। পেনশনার বাদে একজন সর্বোচ্চ 45 লাখ টাকা আর যৌথ নামে 60 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন গ্রাহক। ব্যাংকে আমানতের সুদ হার কম থাকায় মানুষ সঞ্চয়পত্রমুখী হয়ে পড়ে। বিনিয়োগকারীদের সুদ দেওয়াটা সরকারের জন্য একটা বোঝা হতে থাকায় সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমা বেঁধে দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ঢাকায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বন্ড মার্কেটের সম্ভাবনা নিয়ে এক আলোচনায় ওই সীমা তুলে দেওয়ার কথা বলা হয়। প্রথমে আমরা যেটা করি, একটা সিলিং ইম্পোজ করি। সিলিংটা এখন এই মুহূর্তে আমাদের যেহেতু বন্ড মার্কেটের সাথে
বাজার ভিত্তিক হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসে আলোচনা করে আমরা একটা চিন্তা ভাবনা করছি যে সিলিংটা তুলে দেওয়া যায় কিনা, হাউ উই ক্যান টেক দিস এনএসসি ইনটু দি সেকেন্ডারি মার্কেট, ট্রেডেবল সেকেন্ডারি মার্কেট। আমরা ওই সুকুক বন্ড শুনেছি, ট্রেজারি বন্ড শুনেছি, বাংলাদেশের যে টোটাল বন্ড মার্কেট অ্যাজ সাচ এটা ডেভেলপ করে নাই। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, চাকরিজীবীদের পেনশনের জন্য একটি তহবিল গঠন করতে হবে। 5টা ব্যাংকে একবার করলাম, করতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ব্যাংকের প্রভিডেন্ট ফান্ড, সব ফান্ডই ডিফাল্ট, কোনো টাকা নেই, সব টাকা খেয়ে ফেলা হয়েছে। এই যে অ্যাবিউজ অফ দ্য পেনশন ফান্ড সিস্টেম, এটা কিন্তু শুধু এই 5টাতে আছে তা নয়, স্টাফের পেনশনের টাকা খেয়ে ফেলা হয়েছে এবং শুধু যে এই 5টাতে হয়েছে তা না। মূল প্রবন্ধে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মহাপরিচালক ডক্টর এজাজুল ইসলাম জানান, এই মুহূর্তে সরকারি বেসরকারি মিলে বন্ড মার্কেটের আকার প্রায় $30 বিলিয়ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যাত্রা শুরু করলো নতুন বাংলা OTT প্ল্যাটফর্ম দোয়েল। বাংলা গল্প, সংস্কৃতি ও পারিবারিক বিনোদনকে সামনে রেখে এই অ্যাপের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, বাংলা কন্টেন্টকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সহজলভ্য করা এবং দেশীয় সংস্কৃতিকে দেশের বাইরে দর্শকের কাছে তুলে ধরাই দোয়েলের মূল লক্ষ্য। সাদি মাহমুদের রিপোর্ট। ওয়েব সিরিজ, চলচ্চিত্র, নাটক ও বিশেষ অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের বাংলা কন্টেন্ট নিয়ে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের দোয়েল অ্যাপ। বর্ণাঢ্য আয়োজনে অ্যাপটির উদ্বোধন করা হয়। ডিজিটাল বিনোদনের বাজারে নতুন এই সংযোজন বাংলা কন্টেন্টকে নতুন মাত্রা দেবে বলে বিশ্বাস করে দোয়েল কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করব মূলত শিশুদেরকে ফোকাস করে কাজ করতে। সেই কারণে আমরা 0 to 6, 7 to 11, 11 to 15 and 15 to 18 এই জায়গাটাতে আমাদের ফোকাস বেশি থাকবে। আমরা যে কন্টেন্টগুলো বেশি দেখছি তার বেশিরভাগই বিদেশি ভাষা ও বিদেশি প্ল্যাটফর্ম থেকে। সেখানেই আমাদের ভাষা, আমাদের গল্প আর আমাদের জীবনের প্রতিফলন খুব সীমিত। দোয়েল সেই শূন্য স্থানটাই পূরণ করার একটি চেষ্টা। পরিবার বান্ধব ও মানসম্মত কন্টেন্ট তৈরির মাধ্যমে দোয়েল দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে এমন প্রত্যাশাই তাদের। যে কন্টেন্ট নিয়ে আমাদের অন্য যারা কম্পিটিটরসরা আছে অথবা যারা কাজ করছেন তারা কিন্তু কিছু জায়গায় ভেরি ফোকাসড আর কিছু জায়গায় একেবারে ফোকাস নয়। সেখান থেকেই আমাদের এই চিন্তা। দোয়েল একটি ইকোসিস্টেম, একটি অন্তত গুরুত্বপূর্ণ সময়োপযোগী ধাপ, যেখানে কন্টেন্ট হবে দেশীয়, চিন্তা হবে বৈদেশিক। OTT প্ল্যাটফর্ম দোয়েলের আনলিমিটেড কন্টেন্ট দেখতে একজন দর্শককে প্রতি মাসে খরচ করতে হবে 99 টাকা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও শৈত্যপ্রবাহে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 9 লাখ পরিবার। বাতিল করা হয়েছে 10,000-এরও বেশি ফ্লাইট। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান। নিউ জার্সি, টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি ও মিনেসোটা সহ অনেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার টরন্টোর জনজীবন। ট্রেন ও বাস সার্ভিসেও অচল অবস্থা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশও ভারী তুষারপাতের কবলে পড়েছে। ভারতে তুষারপাতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বন্ধ রয়েছে 700-রও বেশি রাস্তা। রাতভর গাড়িবন্দী ছিলেন হাজারো পর্যটক। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে ফ্রান্স যোগ না দিলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ডের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান নিয়ে প্যারিস বিদ্রূপ করেছে এমন চিন্তা থেকে ফ্রান্সের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেন ট্রাম্প। সংবাদে আবারও নিচ্ছি বিরতির পরে দেখবেন।
জাতীয় নির্বাচনকে ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি। শহরে বাড়ানো হয়েছে টহলসহ গোয়েন্দা নজরদারি। ডিএমপি বলছে, নির্বাচনের আগে ও পরে 1 সপ্তাহ নিরাপত্তা সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হবে। শাকের আদনানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে, বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। আমার ড্রাইভিং লাইসেন্স চেক করা হলো, আমার গাড়ির ব্যাগডালা চেক করা হলো, গাড়িতে কিছু আছে কিনা। ভালো উদ্যোগ ভালো। ডিএমপি বলছে, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেহেতু জাতীয় নির্বাচন একটা বড় উৎসব এবং বড় একটা আয়োজন, সেই আয়োজনটা যেন সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নে পরিচালিত হয়, জন্য ইলেকশন কেন্দ্রিক শুধুমাত্র ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশন পরবর্তী সময়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা ভোট কেন্দ্রগুলোতে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন, সেই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি। ভোট কেন্দ্রগুলোকে তাদের ভোটারের সংখ্যা, অবস্থানগত বিষয় সবকিছু বিবেচনা নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 25,000-এর বেশি সদস্য একদম সক্রিয়ভাবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবে। নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র ও অপরাধীদের গ্রেপ্তারে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপের অভিযানও অব্যাহত আছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছেন, গাড়ি তল্লাশি করছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং এই যে ধারাবাহিকতা সেটি নির্বাচনের পরবর্তী পর্যায় পর্যন্ত বা নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজধানী তেজগাঁও থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার যুক্তরাষ্ট্র থেকে প্রায় 60,000 মেট্রিক টন উচ্চমানের গমের চালান পৌঁছার পর চট্টগ্রাম সাইলো জেটিতে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সে সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান এবং খাদ্য সচিব মোহাম্মদ ফিরোজ সরকার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে হয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি অনুষ্ঠান। সোমবার রাজধানী সেগুন বাগিচায় চ্যানেল এস-এর প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন চ্যানেল এস-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসাইন মাইনুল, ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না, ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী ও ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি সহ বিশিষ্ট ব্যক্তিরা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী এবং কার্যকরী উদ্যোগের জন্য 5টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। রাজধানী একটি হোটেলে এক অনুষ্ঠানে তাদের পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 5 বিভাগে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সিয়াম সিটি সিমেন্ট লিমিটেড, ক্যাসেটেক্স লিমিটেড, ইউথ অ্যাকশন ফর সাস্টেনেবল ফিউচার, সময় নেচার অ্যান্ড গ্রিনডেল্ট ইন্স্যুরেন্স পিএলসি। অনুষ্ঠানে জানানো হয়, কঠোর এবং স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে তৃতীয় প্রতিষ্ঠানকে দিয়ে 26টি প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, জলবায়ু সহনশীল প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সরকারের সঙ্গে বেসরকারি খাতের অংশীদারিত্ব বৃদ্ধি করতে হবে। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলীরেজা ইফতেখার বলেন, অর্থায়নের ক্ষেত্রে তারা সবসময় পরিবেশ বান্ধব উদ্যোগকে গুরুত্ব দিয়ে থাকেন। ইস্টার্ন ব্যাংকের এই উদ্যোগে জার্মানি, ডেনমার্ক, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা দিয়েছে। সংবাদে আবারও নিচ্ছি বিরতির পরে দেখবেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের 7 উইকেটের জয়, 155 বল হাতে রেখে বিজয়ী ইংলিশরা।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা হয়েছে। সোমবার নগরীর একটি কনভেনশন সেন্টারে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভ্যন্তরীণ শিল্প সুরক্ষা ও অবৈধ বাণিজ্য রোধে কাস্টমসের কর্মকাণ্ড নিয়ে এই আলোচনা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান। রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, বিজিবির 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন ও অন্যরা। এবারে খেলার খবর। বিপিএলের দ্বাদশ আসরে পর্দা নেমেছে গেল শুক্রবার। চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত তাদের শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এবার ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয়ী প্যারেডে মেতেছেন নাজমুল হোসেন শান্তরা। ছাদখোলা লাল বাসে ট্রফি নিয়ে সমর্থকদের সাথে উদযাপন করলেন দলের সদস্যরা। দেশি ক্রিকেটারদের সাথে উপস্থিত ছিলেন কোচিং স্টাফরাও। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে যাওয়া হয় রাজশাহীর বেশ কয়েকটা স্থানে। এ সময় রাস্তার দুপাশে সমর্থকরা হাত নেড়ে খেলোয়াড়দের অভিবাদন জানান। রাজশাহী কাপ পাওয়াতে খুব ভালো অনুভূতি, ফিলিং সো গুড, বলে বোঝানোর মতো না ভাই, এত শান্তি, পুরাই মজা। ভাই ব্রাদারদের নিয়ে সকাল থেকে বসে আছি ভাই, এই রাজশাহী প্লেয়ারদের সাথে দেখা করবো তাই। অনেক মজা লাগছে ভাই, এই পরীক্ষা দিইনি ভাই, পরীক্ষার বাদে চলে এসেছি রাজশাহী দেখতে ভাই। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ভোটের হিসেব কড়াই গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থান ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ করতে জামাতের পরিকল্পনা, কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। চট্টগ্রামে আনোয়ারায় বাণিজ্য মিরেশ্বরে সামরিক শিল্পজোন গঠনে সরকারের অনুমোদন, 6 প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত। মৎস্য প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার, ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। এবং মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম ঋতুবার্ষিকী, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।